আচ্ছা ভাবুন তো, প্রিয়জন হারানোর শোক যদি এতটাই তীব্র হয় যে তা বাস্তবের সমস্ত নিয়মকানুন ভেঙে ফেলে। হ্যাঁ, আজকের এই আয়োজনে আমরা ঠিক এমনই এক গা ছমছমে অথচ ভীষণ গভীর একটা বিষয় নিয়ে কথা বলবো। দি 13th উইন্টার বা ত্রয়োদশ শীত। এটা শুধু কোনো ভূতের গল্প নয়, এটা আসলে শোক, ভালোবাসা আর অতিপ্রাকৃত জগতের এমন এক অদ্ভুত মিশ্রণ যা আমাদের নতুন করে ভাবতে বাধ্য করবে। তো চলুন শুরু করা যাক, আর দেখা যাক কিভাবে একটা সাধারণ স্মৃতি আক্ষরিক অর্থেই বাস্তব রূপ ধারণ করে। শুরুতেই এই লাইনটার দিকে একটু নজর দেওয়া যাক। গল্পের প্রধান চরিত্র ইলিয়াস, সে আসলে কি ভাবছে? বাইরের মানুষের কাছে, মানে তার গৃহকর্মীর কাছে, সে বলছে এটা নিছকই একটা অভ্যাস। নিজের মনকে প্রবোধ দিচ্ছে এই বলে যে এটা তো কেবলই শোক, কিন্তু ভেতরে ভেতরে তার অবচেতন মন খুব ভালো করেই জানে যে এটা আসলে একটা সংকেত। মানে বুঝতেই পারছেন, প্রথম বাক্য থেকেই গল্পকার বুঝিয়ে দিচ্ছেন যে আমরা এখানে সাধারণ কোনো শোক পালনের গল্প দেখছি না। এখানে এমন কিছু ঘটতে যাচ্ছে যা পুরোপুরি জাগতিক যুক্তির বাইরে। তো প্রথম অধ্যায়ে নভেম্বরের আচার, চলুন এই ব্যাপারটা একটু খতিয়ে দেখি। যে কোনো তীব্র শোকের মতোই ইলিয়াসের জীবনেও একটা নির্দিষ্ট নিয়ম বা আচার আছে। দেখা যায় প্রতি বছর নভেম্বরে যখন একটু একটু করে তুষার পড়তে শুরু করে, ইলিয়াস ঠিক তখন তার পূর্ব দিকের জানালায় একটা মোমবাতি জ্বালান তার স্ত্রী মারেনের জন্য। কিন্তু এখানে একটা বিশাল টুইস্ট আছে। মারেন কিন্তু মারা গিয়েছিলেন 13ই ফেব্রুয়ারি। তাহলে এই আচার নভেম্বরে কেন? কারণ নভেম্বর মানেই হল শীতের শুরু, এক ধরনের শূন্যতা আর শীতলতার প্রতীক। এই মোমবাতি জ্বালিয়ে ইলিয়াস আসলে কোনো স্মরণসভা করছেন না। তিনি রীতিমতো তার হারানো ভালোবাসার সাথে অতিপ্রাকৃত জগতের একটা সংযোগ তৈরি করার চেষ্টা করছেন। এটা আক্ষরিক অর্থেই একটা আহ্বান। আর এখানেই গল্পটা আমাদের একটা ধাক্কা দেয়। শোকের যে সংজ্ঞাটা এখানে দেয়া হয়েছে সেটা শুনলে যে কেউই অবাক হবেন। শোক মানে এখানে কোনো কান্নাকাটি বা দুর্বলতা নয়। শোক মানে এমন এক শক্তিশালী আবেগ যা অনুভব করতে ঠিক ভালোবাসার মতোই লাগে। এই পয়েন্টটা আমাদের একটা দারুণ প্রশ্ন ছুড়ে দেয়। ভালোবাসা কি শুধু একটা রক্তমাংসের শরীরের মাঝে আটকে থাকে, নাকি মৃত্যুর পরও সেটা অন্য কোনো মাত্রায় টিকে থাকতে পারে? ইলিয়াস আসলে এটাই প্রমাণ করতে চাইছিলেন, আর এই মরিয়া চেষ্টায় গল্পটাকে অন্য উচ্চতায় নিয়ে যায়। এরপর আমরা চলে আসছি দ্বিতীয় অধ্যায়, উপস্থিতির তীব্রতা বৃদ্ধি। সাধারণ নিয়মে কি হয়, সময়ের সাথে সাথে শোক আস্তে আস্তে ফিকে হয়ে আসে, তাই না? কিন্তু ইলিয়াসের ক্ষেত্রে ঘটনা পুরোপুরি উল্টো। এই দীর্ঘ ১৩ বছরের টাইমলাইনটা একটু খেয়াল করুন, কিভাবে মারেনের উপস্থিতি ধাপে ধাপে মারাত্মক রূপ নিচ্ছে। প্রথম বছর এটা ছিল স্রেফ একটা ঠান্ডা শিহরণ, বাতাসে একটা ফিসফিসানি, যেন কেউ বলছে থাকো। এরপর তৃতীয় বছরে এসে সেই অদৃশ্য শক্তি মোমবাতির শিখা নাড়াতে শুরু করল। পঞ্চম বছরে ব্যাপারটা আরও স্পষ্ট, জানালার কাচের জলীয় বাষ্পে মারেন রীতিমতো লিখতে শুরু করলেন। আর ১৩তম বছরে সোজা শারীরিক রূপ, মানে শোক যত পুরনো হচ্ছে পরজগতের সাথে এই কানেকশন তত বেশি রিয়েল হয়ে উঠছে। ব্যাপারটা সত্যিই শিহরণ জাগানোর। কিন্তু এই যে একটা অতি প্রাকৃত আকর্ষণ, এর তো একটা চড়া মূল্য আছে, তাই না? ইলিয়াস আসলে একটু একটু করে বাস্তব দুনিয়া থেকে পুরোপুরি ছিটকে পড়ছিলেন। রাতের বেলা খাবার টেবিলে তিনি একটা অতিরিক্ত প্লেট সাজিয়ে রাখতেন। তার এই অদ্ভুত গা ছমছমে আচরণ দেখে একসময় তার নিজের বোনও তার বাড়িতে আসা বন্ধ করে দেন। ভাবা যায়, এমনকি কনকরে শীতের রাতে কোনো গরম কাপড় ছাড়াই তিনি বরফের মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকতেন। এই ছোট্ট হৃদয়বিদারক ডিটেলসগুলোই আসলে প্রমাণ করে যে অতীতকে খুব শক্ত করে আঁকড়ে ধরে রাখতে গিয়ে বর্তমানকে তিনি কিভাবে হারিয়ে ফেলছিলেন। আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়, শোকের কূটাভাস বা প্যারাডক্স। এই স্লাইডের উক্তিটা একটু খেয়াল করুন। সাধারণত ভূতের গল্পে আমরা কি দেখি? কোনো আত্মা জীবিত কাউকে ভয় দেখাচ্ছে বা আটকে রাখতে চাইছে। কিন্তু এই গল্পের সবচেয়ে অদ্ভুত আর সুন্দর দিকটা এখানে। মারেনের আত্মা কিন্তু ইলিয়াসকে আটকে রাখতে আসেনি। উল্টো সে প্রতি শীতে ফিরে আসে ইলিয়াসকে বাঁচানোর জন্য। সে বারবার ফিসফিস করে বলে, ছেড়ে দাও ইলিয়াস, যেতে দাও। মারেন আসলে চায় ইলিয়াস যেন শোকের এই শেকল ভেঙে নিজের জীবনে ফিরে যায়। সো এখানকার সবচেয়ে ক্রুশিয়াম পয়েন্ট হল এই সাংঘর্ষিক অবস্থাটা। একদিকে মারেন মরিয়া হয়ে চেষ্টা করছে ইলিয়াসকে সামনে এগিয়ে যাওয়ার কথা বলতে, আর ইলিয়াসের রিয়াকশন কি? তিনি স্রেফ না শোনার ভান করছেন। কোনোভাবেই তিনি অতীতকে যেতে দেবেন না। আর ইলিয়াসের এই ভয়ঙ্কর জেদি মারেনকে বারবার পৃথিবীতে টেনে আনছে। মানে ইলিয়াসকে মুক্ত করতে এসে মারেন নিজেই যেন ইলিয়াসের ভালোবাসার কারাগারে বন্দী হয়ে যাচ্ছে। কি এক মর্মান্তিক চক্র, তাই না? মুক্তির চেষ্টায় তাদের দুজনকে আরও আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলছে। এরপরই আমরা পৌঁছাই গল্পের একদম ক্লাইম্যাক্সে, অধ্যায় ৪, সেই ত্রয়োদশ শীত। এই যে একটা মানসিক টানাপোড়েন, এটা চরম আকার ধারণ করে ১৩তম শীতে।
ওই হাড় কাঁপানো শীতে কোট ছাড়া বাইরে দাঁড়িয়ে ইলিয়াস শেষমেশ সত্যিটা বলে ফেলেন। তিনি বুঝতে পারেন শক্তির একটা অদ্ভুত আদান প্রদান ঘটছে এখানে। মারেন এই পৃথিবীতে যত বেশি বাস্তব হয়ে উঠছে, ইলিয়াসের নিজের জীবনশক্তি ততটাই ক্ষীণ হয়ে আসছে। আসলে এক জগতের কাউকে অন্য জগতে আনতে গেলে তো কাউকে না কাউকে চড়া দাম চোকাতেই হবে, তাই না? ইলিয়াস বুঝে যান মারেনকে বাস্তব করতে গিয়ে তিনি নিজেই একটু একটু করে নিঃশেষ হয়ে যাচ্ছেন। আর ঠিক এই উপলব্ধি থেকেই ইলিয়াস ওই যুগান্তকারী কথাটা বলেন, তাহলে চলো একটি সিদ্ধান্ত নিই একসাথে এইবার। এতগুলো বছর ধরে ইলিয়াস কেবল চুপচাপ এই ঘটনাগুলো ঘটতে দেখেছেন, একটা আত্মার উপস্থিতিকে মেনে নিয়েছেন, কিন্তু এই ১৩তম শীতে এসে তিনি কন্ট্রোল নিজের হাতে তুলে নেন। এটার শুধু একটা আত্মার বারবার ফিরে আসা থাকে না, এটা হয়ে দাঁড়ায় তাদের দুজনের একটা যৌথ সিদ্ধান্ত। ইলিয়াস আর পালিয়ে না বেরিয়ে এবার সরাসরি পরিস্থিতির মুখোমুখি হতে চান। আর ঠিক এর পরই ঘটে সেই চরম মুহূর্তটা। দৃশ্যটা একটু কল্পনা করার চেষ্টা করা যাক। প্রথমে ইলিয়াসের পায়ের চারপাশের জমে থাকা তুষার গলে গিয়ে একটা উষ্ণ বৃত্ত তৈরি হলো, মানে অসম্ভব একটা উষ্ণতা। এরপর এত বছর ধরে জ্বলতে থাকা সেই মোমবাতিটা টুপ করে নিভে গেল, যার অর্থ আহ্বানের আর কোনো দরকার নেই। আর সব শেষে ১৩ বছরের অপেক্ষা ভেঙে ইলিয়াস নিজের হাতের মুঠোয় ম্যারেনের হাত অনুভব করেন। কিন্তু সেই হাত জীবিত মানুষের মতো গরম ছিল না, সেটা ছিল নিরেট আর বরফের মতো ঠান্ডা। উষ্ণতা আর শীতলতার এই কন্ট্রাস্টটা লিটারালি গায়ে কাঁটা দেওয়ার মতো। এরপর আমরা চলে আসছি আমাদের শেষ অংশে, অধ্যায় ৫, বাস্তব জগৎ ত্যাগ। পরদিন সকালে খালি বাড়িটাতে যা যা পাওয়া যায় সেটা দেখলে মনে হবে যেন কোনো ক্রাইম সিনের রিপোর্ট দেখছি আমরা। প্রতিবেশীরা এসে দেখে বাড়ি পুরো ফাঁকা, কিন্তু কিছু সাংঘাতিক প্রমাণ রয়ে গেছে, যেমন রান্নাঘরের সিঙ্কে পড়ে থাকা ২টো প্লেট, হুকে ঝোলানো ইলিয়াসের সেই কোটটা, যা প্রমাণ করে তিনি শীতের রাতে খালি গায়েই বেরোয়েছিলেন। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, পূর্ব দিকে জানালায় জমে থাকা তুষার। এটা এমন এক তুষার যা বসন্ত আসার আগে কোনোভাবেই গলবে না। এই একদম সাধারণ জিনিসগুলোই যেন ইলিয়াসের চিরতরে হারিয়ে যাওয়ার নীরব সাক্ষী হয়ে রইল। আর ওই জানালার জমে থাকা তুষারের উপর লেখা ছিল শেষ একটা মেসেজ, আমরা একই পথে গেছি। সত্যি বলতে এটাই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর আর রোমাঞ্চকর পয়েন্ট। ইলিয়াস শেষ পর্যন্ত ম্যারেনকে ছাড়েননি। ম্যারেনকে জীবিতদের জগতে ফিরিয়ে আনার বদলে ইলিয়াস নিজেই ম্যারেনের জগতে পাড়ি জমিয়েছেন। এটাকে আমরা চূড়ান্ত পর্যায়ের আত্মত্যাগ বলতে পারি, যেখানে তীব্র ভালোবাসার টানে একজন মানুষ স্বেচ্ছায় নিজের অস্তিত্ব মুছে ফেলে। তো আজকের এই আয়োজনের শেষে আমাদের সামনে আসলে একটা বিশাল প্রশ্ন এসে দাঁড়ায়। শোক আর স্মৃতি তো আমাদের সবার জীবনেরই অবিচ্ছেদ্য অংশ, কিন্তু ঠিক কোন পর্যায়ে গিয়ে একটা স্মৃতিকে আঁকড়ে ধরে রাখার জন্য নিজের সম্পূর্ণ ভবিষ্যৎ, এমনকি নিজের জীবন শক্তিটাকেও বিসর্জন দিতে হয়? দ্য 13th উইন্টার আমাদের ঠিক এই মনস্তাত্ত্বিক পয়েন্টটাতেই দাঁড় করিয়ে দেয়। অতীতকে মনে রাখা আর অতীতের কাছে নিজেকে পুরোপুরি সঁপে দেওয়া, এই দুটোর মাঝখানে সূক্ষ্ম রেখাটা ঠিক কোথায়, এই প্রশ্নটা আমাদের সবার ভাবনার জন্যই রেখে গেলাম। আজ তাহলে এই পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো আয়োজনে।